আচ্ছা, নিজের ব্যবসাকে শুধু দেশের মধ্যে না রেখে একদম বিশ্ববাজারে নিয়ে যাওয়ার স্বপ্ন কি দেখেন? আজকের এই আলোচনাটা কিন্তু ঠিক সেই নিয়েই। আমরা দেখব কিভাবে একটা ভালো প্ল্যানিং দিয়ে নিজের ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে সফল করা যায়। এটা আসলেই একটা মিলিয়ন ডলার প্রশ্ন, তাই না? গ্লোবাল মার্কেটে যাওয়া মানে কিন্তু শুধু কিছু প্রোডাক্ট বিদেশে পাঠানো আর ডলার ইনকাম করা না। পুরো ব্যাপারটা বেশ জটিল, আর সঠিক কৌশল ছাড়া এখানে এগোনো প্রায় অসম্ভব। তো চলুন, এই জার্নিটা শুরু করার আগে দুটো খুব জরুরি বিষয় একটু বুঝে নিই। প্রথমেই আসি রপ্তানি কৌশল বা এক্সপোর্ট স্ট্র্যাটেজিতে। খুব সহজ করে বললে এটা হলো আপনার ব্যবসার জন্য একটা গ্লোবাল জিপিএসের মতো, মানে একটা রোডম্যাপ। এই প্ল্যানটাই ঠিক করে দেবে যে আপনি কিভাবে, কোন পথে আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিদেশের বাজারে বেচবেন আর আপনার আসল লক্ষ্যে পৌঁছাবেন। আর এর ঠিক উল্টো দিকে আছে আমদানি কৌশল বা ইম্পোর্ট স্ট্র্যাটেজি। এটা কিন্তু মূলত একটা দেশের নিজস্ব পলিসি। সরকার যখন চায় যে দেশের ভেতরের শিল্পগুলো আরও ভালো করুক, তখন তারা বিদেশি পণ্যের আমদানি কমিয়ে দেয় বা কঠিন করে তোলে। এর ফলে কি হয়? দেশের ভেতরের বাজারটা শক্তিশালী হয়। যেমন ধরুন, আমাদের দেশের পোশাক শিল্পকে বাইরের কম্পিটিশন থেকে বাঁচানোর জন্য এটা করা হতে পারে। তো আমদানি রপ্তানির বেসিকটা তো বোঝা গেল। চলুন এবার আমরা পুরো ফোকাসটা রাখি রপ্তানির দিকে। মানে যখন আপনি ফাইনালি ঠিক করলেন যে আপনার প্রোডাক্ট বিদেশে বিক্রি করবেন, তখন আপনার সামনে কিন্তু কয়েকটা রাস্তা খোলা থাকবে। আর এখানেই আসে সবচেয়ে বড় সিদ্ধান্তটা, কোন রাস্তাটা আপনার ব্যবসার জন্য ঠিক হবে। এটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন আপনার ব্যবসাটা ঠিক কিসের, আপনি কতটা ঝুঁকি নিতে পারবেন বা নিজের ব্র্যান্ডের ওপর কতটা কন্ট্রোল রাখতে চান, এই সব কিছুই ভাবতে হবে। দেখুন, রাস্তা মূলত দুটো। একটা হলো পরোক্ষ রপ্তানি বা ইনডাইরেক্ট এক্সপোর্টিং। এটা সবচেয়ে সহজ আর ঝুঁকিও কম, কারণ এখানে মাঝের কিছু লোক বা কোম্পানি আপনার হয়ে সব সামলে নেয়, লজিস্টিক্স থেকে শুরু করে অন্য সব জটিল কাজ। আপনার আগের কোনো অভিজ্ঞতারও দরকার হয় না। আর দ্বিতীয়টা হলো প্রত্যক্ষ রপ্তানি বা ডাইরেক্ট এক্সপোর্টিং। এখানে লাভের সম্ভাবনা অনেক বেশি আর নিজের ব্র্যান্ডের ওপর আপনার পুরো কন্ট্রোল থাকে। আপনি সরাসরি কাস্টমারের সাথে কথা বলতে পারেন, তাদের ফিডব্যাক নিতে পারেন, একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তবে আপনি পরোক্ষ বা প্রত্যক্ষ যে পথই বেছে নেন না কেন, একটা কথা কিন্তু একদম পরিষ্কার, আর সেটা হলো একটা ভালো গোছানো পরিকল্পনা ছাড়া সফল হওয়া প্রায় অসম্ভব। একটা ঠিকঠাক প্ল্যানই কিন্তু আপনাকে বলে দেবে যে এরপর কি করতে হবে, কিভাবে করতে হবে। আচ্ছা, আমরা তো রপ্তানি নিয়ে কথা বললাম। এবার চলুন মুদ্রার অপর পিঠটাও একটু দেখে নিই। মানে আমদানি কৌশলটা একটু সংক্ষেপে বুঝে নেওয়া যাক, কারণ আন্তর্জাতিক বাণিজ্যকে ভালোভাবে বুঝতে হলে কিন্তু দুটো দিকই জানতে হবে। একটা ভালো আমদানি কৌশলের কিন্তু অনেক সুবিধা আছে, যেমন দেশের বাজারে একদম নতুন নতুন প্রোডাক্ট আনা যায়, আবার বিদেশ থেকে সস্তায় ভালো কোয়ালিটির কাঁচামাল এনে প্রোডাকশন খরচ কমানো যায়। আর এর ফলে কি হয়? আপনি মার্কেটে অন্যদের চেয়ে ভালো মানের প্রোডাক্ট দিতে পারেন আর এগিয়েও থাকতে পারেন। এখানে একটা খুব ইন্টারেস্টিং অর্থনৈতিক ব্যাপার আছে। যখন একটা দেশ যা রপ্তানি করে তার চেয়ে বেশি আমদানি করে, তখন সেটাকে বলে বাণিজ্য ঘাটতি। আর উল্টোটা হলে, মানে রপ্তানি বেশি আর আমদানি কম হলে, সেটাকে বলে বাণিজ্য উদ্বৃত্ত। এই ব্যালেন্সটা কিন্তু একটা দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকি দেশের টাকার দামের উপরও এর সরাসরি প্রভাব পড়ে। আচ্ছা, অনেক তো তত্ত্ব নিয়ে কথা হলো। এবার চলুন একটু প্র্যাকটিক্যাল প্রস্তুতির দিকে যাই। মানে এই যে বিশ্ববাজারে নামার কথা ভাবছেন, তার আগে আপনার ব্যাগটা তো গুছাতে হবে, তাই না? তো কি কি থাকা দরকার সেই ব্যাগে? যে কোনো বড় কাজে নামার আগে নিজেকে কিছু বেসিক প্রশ্ন করাটা খুব দরকারি। যেমন, আপনি কেন এই ব্যবসাটা করতে চান, আপনার প্রোডাক্টটা ঠিক কি, আপনার কাস্টমার কারা হতে পারে, কোন দেশে ব্যবসাটা করতে চান, আর দামই বা কিভাবে ঠিক করবেন। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনার পুরো প্ল্যানের ভিত্তি তৈরি করে দেবে। আন্তর্জাতিক ব্যবসায় একটা লিখিত চুক্তিকে বলা যেতে পারে আপনার ব্যবসার রক্ষা কবচ। যে কোনো রকম ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য আপনার চুক্তিতে কয়েকটা জিনিস একদম পরিষ্কার করে লেখা থাকতে হবে। যেমন পণ্যের সব ডিটেলস, সেলের টার্গেট, কোন এলাকায় ব্যবসা করবেন, দাম আর পেমেন্টের শর্তগুলো কি হবে, আর হ্যাঁ, ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেটার সমাধান কিভাবে হবে, এই সব কিছু। কিন্তু ব্যবসা মানেই তো শুধু সংখ্যা আর চুক্তি না, তাই না? যখন আপনি অন্য দেশে ব্যবসা করতে যাচ্ছেন, তখন সেখানকার সংস্কৃতি বোঝাটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। একটা জিনিস যে হয়তো আপনার দেশে খুব সাধারণ, সেটাই অন্য একটা দেশে ভীষণ অপমানজনক মনে হতে পারে। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা খুব সুন্দরভাবে বোঝাচ্ছে। যেমন হফস্টেডের তত্ত্ব অনুযায়ী কিছু সংস্কৃতি আছে যারা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, যেমন ধরুন আমেরিকা। সেখানে পার্সোনাল টার্গেট, নিজের উদ্যোগ, এগুলোকে খুব গুরুত্ব দেওয়া হয়।
সিদ্ধান্ত বেশিরভাগ সময় একজনই নেয়। আবার অন্যদিকে জাপানের মতো সমষ্টিবাদী সংস্কৃতিতে দলের ঐক্য থাকে, সবার লক্ষ্যকে বড় করে দেখা হয়। সেখানে কাজগুলো হয় সবাই মিলেমিশে। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা স্ট্র্যাটেজি, প্ল্যানিং, প্রস্তুতি এসব নিয়ে অনেক কথা বললাম। কিন্তু এখন আসল প্রশ্ন হলো, শুরুটা করবেন কিভাবে? সাধারণত একটা এক্সপোর্ট অর্ডার প্রসেস করতে গেলে প্রায় 12টার মতো ধাপ পেরোতে হয়। হ্যাঁ, আমি জানি 12টা ধাপের কথা শুনলে একটু বেশি মনে হতে পারে, তাই না? একটু জটিলও লাগতে পারে। কিন্তু আসল কথাটা কি জানেন? এই যে এতগুলো ধাপের একটা লম্বা জার্নি, এর শুরুটা হয় কিন্তু মাত্র একটা জিনিস দিয়ে, আর সেটা হলো আপনার প্রথম অর্ডারটা পাওয়া। ওই একটা অর্ডারই পুরো চাকাটাকে ঘুরিয়ে দেয়। তাই এত জটিলতা নিয়ে না ভেবে ফোকাসটা রাখতে হবে প্রথম অর্ডারটা কনফার্ম করার দিকে। তাহলে এখন প্রশ্ন হল, আজকের এই পুরো আলোচনাটা শোনার পর বিশ্ববাজারে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার প্রথম পদক্ষেপটা কি হতে চলেছে? ভালো করে ভাবুন, একটা সুন্দর পরিকল্পনা করুন, আর ঠিক সময় প্রথম স্টেপটা নিয়ে নিন। আপনার এই যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা রইল।